৳১ পার লিটারে আপনি নিরাপদ পানিটা পাবেন এবং প্রত্যেক মাস প্রায় ৪০ মিলিয়ন লিটার পানি এভাবে মানুষ নেয়। আমাদের এটা কিন্তু সোশ্যাল বিজনেস। তার মানে নো লস, নো ডিভিডেন্ড। একটা পয়সাও আমরা বিদেশে কোনোদিন পাঠাই নাই। উল্টা আমরা ইনভেস্ট করেই যাচ্ছি এবং আমরা আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা ওয়াসার সাথে কাজ করছি এবং আমরা সিটি কর্পোরেশনের সাথেও কাজ করছি। ব্যাংকের এটিএম যেভাবে টাকা তোলা যায় সেভাবে এটিএম এর মাধ্যমে নিরাপদ পানি তোলা যাবে। সামনের মাসে ইনশাল্লাহ যেসব মিটিং নিউ ইয়র্কে হবে সব মিলাই দেখলাম যে এখন হচ্ছে খুবই একটা সুন্দর সময় বাংলাদেশের জন্য, কারণ এখন অপরচুনিটি বিশাল। কারণ এখানে দেখবেন যে এই যে নিরাপদ পানির একটা সমস্যা, এটা কিন্তু সমাধান সম্ভব এবং আমরা বাংলাদেশে ঢাকার এক্সাম্পল দিয়েই দেখাই দিচ্ছি যে কিভাবে এটা একটা সাস্টেইনেবল স্কেলেবল সিস্টেম হতে পারে। আপনাদের এই যে কর্মকাণ্ড কাজগুলো, তো বাংলাদেশ সরকার আপনাদের কি ধরনের সহযোগিতা করছে বা করছে কিনা, এখানে পলিটিক্যাল কোনো বিষয় কি এম্বারেসড অবস্থার মধ্যে পড়েছেন কিনা? সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই স্টুডিওতে এমন একজনকে হাজির করেছি যিনি বাংলাদেশে ঢাকা সিটি কর্পোরেশনে ওয়াসার সাথে যৌথভাবে কাজ করছেন। ড্রিঙ্ক ওয়েল নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পানি সরবরাহের জন্য। বাংলাদেশি হলেও জন্মগতভাবে উনি আমেরিকায় থাকেন। সেখান থেকে এসে তিনি বাংলাদেশের এই যে পানির সংকটের জন্য নিজেকে সমর্পণ করেছেন, নিজে দায়িত্ব নিয়েছেন এবং পাশাপাশি ওনার সফলতার গল্প আমরা তার কাছ থেকে শুনব। তিনি হচ্ছেন ড্রিঙ্ক ওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী। আপনাকে আমাদের সমাজকালের পক্ষ থেকে স্বাগতম। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের যেখানে বাংলাদেশের তরুণ সমাজ লেখাপড়ার জন্যে বাইরে গিয়ে সেখানেই সেটেলড হয়ে যায়, আর ফিরে আসে না, অথচ আপনি জন্ম আপনার আমেরিকায়, কিন্তু আপনি বাংলাদেশে এসে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই যে প্রকল্পটা হাতে নিয়েছেন, সেটা কেন? এবং তার আগে আপনার পুরোপুরি পরিচয়টা আমরা জানবো আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরভাবে প্রশ্নটা করলেন। আসলে আমার জন্ম ড্যালাসে এবং আমি লেখাপড়া করেছি পাবলিক হেলথে জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে। এবং সেখানে একটা জোক আছে, জনস হপকিন্স ইউনিভার্সিটি হচ্ছে বল্টিমোর একটা শহরে, মেরিল্যান্ডে। কিন্তু আমি যখন জনস হপকিন্সে ভর্তি হই আমি দেখি যে এতগুলা আলামনাই বাংলাদেশে গবেষণা করতে আসে আইসিডিডিআরবির সাথে পাবলিক হেলথে। তো আমি আসলে দেখলাম যে তখন একটা আর্সেনিকের বিশাল একটা গবেষণা চলছিল, কারণ বাংলাদেশে 2000 সাল থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যাস পয়জনিং ইন হিউম্যান হিস্টরি ডিউ টু আর্সেনিক। আপনার নলকূপের পানির মাধ্যমে আর্সেনিক পাওয়া গিয়েছিল। তো ওই গবেষণা যখন শুরু করি তখন দেখি যে বাংলাদেশে, এই ঢাকা শহরের কথা বললেন, ঢাকা শহরে এই যে একটা 3.5 কোটি মানুষ থাকে, আপনি যদি আমেরিকায় বাদে আপনি যদি আফ্রিকাতে দেখেন যেখানে পাবলিক হেলথের অনেক গবেষণা হয়, আপনি যদি বিভিন্ন সাউথ ইস্ট এশিয়ান দেশ দেখেন, 3.5 কোটি মানুষ একটা দেশে পাওয়া খুবই টাফ। আর ঢাকা শহরে আপনি একটা শহরেই 3.5 কোটি টাকা মানুষ পাচ্ছেন। তো আমরা যখন এই গবেষণাটা করি আমি যখন ভাবলাম যে আমি যদি ইম্প্যাক্টটাকে ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে বাংলাদেশের মতন দেশ কিন্তু আর পাওয়া যায় না। এবং বাংলাদেশে পাবলিক হেলথের যে ইনোভেশন, যে রিসার্চটা আইসিডিডিআরবি করেছে পোর্সেলাইন দিয়ে, তারপর আপনার বিভিন্ন হেলথ মেসেজিং নিয়ে, এটা হচ্ছে একটা গ্লোবাল লিডার ইন অ্যাকাডেমিক রিসার্চ। তো ওই কাজ দিয়ে আমি প্রথম শুরু করেছি 2007-এ, আমার লেখাপড়া শুরু করেছি জনস হপকিন্সে। এবং তখন দেখলাম যে বাংলাদেশে তো আর্সেনিকের সমস্যা গ্রামে গঞ্জে আছে, অ্যাট দ্য সেম টাইম এখানে ঢাকা শহরেও আয়রনের একটা ঝামেলা আছে। তো তখন আমি বাংলাদেশে দেখলাম যে ফুলব্রাইট স্কলারশিপের একটা স্কোপ আছে। তো আমি পাশ করে আমি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ব্র্যাক ওয়াশের সাথে কাজ করেছিলাম, যাদের সাথে আমি বিভিন্ন জেলাতে গিয়ে দেখলাম যে আর্সেনিক মুক্ত পানি কিভাবে মানুষ ডিল করে। আপনার দেখলাম যে মেহেরপুর, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায় মানুষ অনেক কষ্টই থাকে।
তো তখন দেখলাম যে ফুলব্রাইট শেষ করার পরে যে বাংলাদেশে আসলে এই নিরাপদ পানির একটা বিশাল একটা অপরচুনিটি আছে। তো আমরা আসলে 2015 সালে শেভরন সিএসআর এর মাধ্যমে আমরা একটা প্রথম আর্সেনিক রিমুভাল প্ল্যান করি বেতিলা মানিকগঞ্জে, এবং আলহামদুলিল্লাহ ওই প্ল্যানটা এখন পর্যন্তও চলছে। তো আমরা মেহেরপুরেও কাজ করেছি ওই ডিপিএইচির সাথে। তো তখন বিবিসি একটা ডকুমেন্টারি করেছিল। বিবিসি আমাদের এই আর্সেনিক রিমুভাল টেকনোলজি নিয়ে যখন একটা ডকুমেন্টারি করে, তখন বিভিন্ন ওয়াসা আমাদের এই কাজ দেখে ইন্টারেস্ট দেখাইলো যে তোমরা এই যে গ্রামে গঞ্জে কাজ করছো, তোমরা শহরে কাজ করো। সো তখন দেখলাম যে ঢাকা ওয়াসা একটা পাইলট করছিল ফকিরাপুলে। ওরা ওখানে পানির এটিএম দিচ্ছিল, এবং কার্ডের মাধ্যমে মানুষ নিরাপদ পানি পাওয়া সম্ভব ছিল আর কি। তো আমরা তখন কি করলাম, আমরা একটা ইউকে গভর্নমেন্ট থেকে একটা গ্র্যান্টের অপরচুনিটি পেয়েছিলাম, যেখানে আমরা ওয়াসাকে বলেছিলাম যে আপনারা জমিটা দেন, আপনারা পানির লাইনটা দেন, বিদ্যুৎ দেন, বাকি সব কিছু আমরা ওই সিএসআর এর মাধ্যমে আমরা দিব। তখন ওয়াসা বলল যে এটা তো আরও ভালো, কারণ যার সাথে তখন প্রথম পাইলট করছিল তাদের আশা ছিল যে ওয়াসারকে কার্ডগুলো বিক্রি করবে, এটিএম কার্ড। তো ওই কার্ডগুলো ওয়াসাকে বিক্রি করে পরে ওয়াসা গ্রাহককে ওই কার্ডটা বিক্রি করে নিরাপদ পানিটার একটা ব্যাংকের এটিএম যেভাবে টাকা তোলা যায় সেভাবে এটিএম এর মাধ্যমে নিরাপদ পানি তোলা যাবে। এবং ওই এটিএম এর যে ডিসপেন্সিং মেশিনটা, ওই পাইলট প্রথমের একটা আশা ছিল যে ওইটা ওরা বিক্রি করবে ওয়াসাকে। তো আমরা বললাম যে আমরা তো সিএসআর নিয়ে বাংলাদেশে কাজ করতে আসি, তো আমরা আপনার থেকে কিছু বিক্রি করব না, আপনি জাস্ট আমাদেরকে একটা ইনোভেশন পার্টনারশিপে আসেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতন, যেখানে আপনি আপনার জমি দিবেন, আপনার ওই কানেকশন দিলে বাকি সব কিছু আমরা সিএসআর মাধ্যমে দিব। তো ওইটা দিয়ে আমরা শুরু করি 8টা সিস্টেম দিয়ে। এবং তখন ইউকে গভর্নমেন্টের একটা স্প্রিং প্রোগ্রাম ছিল নেপালে। তো ওই নেপালে আমরা যেয়ে এটাকে আমরা হোয়াইট বোর্ড করেছি যে আচ্ছা এটা কীভাবে স্কেল আপ করা যায়। তো তখন আলহামদুলিল্লাহ জিএসএমএ ফাউন্ডেশন, আরেকটা ইউকে গভর্নমেন্ট ফান্ডেড প্রোগ্রাম, ওরা আমাদেরকে গ্র্যান্ড ফান্ডিং দিয়েছিল 8টার থেকে 80 করতে আরও। তো এটা ছিল প্রায় 15 সাল থেকে 18 সাল। তো এই 3 বছরের মধ্যে আমরা প্রায় 80টা এটিএম সারা ঢাকা শহরে উদ্বোধন করে দেখলাম যে এটার ভালোই রিসেপশন হয়েছে। এবং এই ভালো রিসেপশন এতই হয়েছে যে পরে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার, জার্মান এইড এজেন্সি জিআইজেড রাজশাহীতে আমাদেরকে একটা অপরচুনিটি দিল। তারপরে ইউনিসেফের সাথে আমরা খুলনাতে কাজ শুরু করলাম। তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে চট্টগ্রামে কাজ শুরু করলাম, যেখানে আমার আসলে আব্বু আম্মু দোনোজন দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, যদিও আমার জন্ম আমেরিকাতে। আমি জি জি। তো তখন দেখলাম যে আসলে এখানে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে সিএসআর এর মাধ্যমে আমরা বিদেশের টাকা নিয়ে এসে এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা কোটি কোটি মানুষকে ইনশাল্লাহ নিরাপদ পানি দিতে পারবো। তো এটাই আসলে আমার জার্নি, এবং অ্যাট দ্য সেম টাইম ড্রিঙ্কওয়েলের জার্নি। আপনাদের যে এই যে ড্রিঙ্কওয়েলের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা এটিএম বুথের মাধ্যমে কার্ড বিতরণের মাধ্যমে পানির সহযোগিতা দিচ্ছেন, এ পর্যন্ত কতজন উপকারভোগী আপনাদের আছে? জি, আমাদের তো আসলে 8 লাখের বেশি কার্ড বিক্রি হয়েছে, এবং কার্ডটা হচ্ছে একটা এটিএম এ আপনি যখন কার্ডটা জমা দিবেন তখন ৳1 পার লিটারে আপনি নিরাপদ পানিটা পাবেন, এবং প্রত্যেক মাস প্রায় 40 মিলিয়ন লিটার পানি এভাবে মানুষ নেয়। এখন আমাদের একটা ইনোভেশন হচ্ছে, এটা আমরা সিএসআর ফান্ড দিয়ে এখানে আমরা অ্যাসেটটা আমরা দিই, এবং আমাদের এটা কিন্তু সোশ্যাল বিজনেস, তার মানে নো লস নো ডিভিডেন্ড। তো আমরা আসলে আজ পর্যন্ত কোটি কোটি টাকা নিয়ে আসছি এই 300টা ঢাকা শহরে এটিএম বুথ করার জন্যে, এবং আমরা এখনও ওই মুনাফা কোনো হয় নাই, বাট যদিও হয় সেই মুনাফাটা আমরা আবার রিইনভেস্ট করব যেন আরও এটিএম করা যায় বা এই ঢাকাতে। তো এইভাবে আমরা আসলে এই যে আমরা 17 সালে শুরু করি এই প্রজেক্টটা, একটা পয়সাও আমরা বিদেশে কোনোদিন পাঠাই নাই, উল্টা আমরা ইনভেস্ট করেই যাচ্ছি। এবং আমরা আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা ওয়াসার সাথে কাজ করছি, এবং আমরা সিটি কর্পোরেশনের সাথেও কাজ করছি। তো ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, খুলনা ওয়াসা, রাজশাহী সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং এই সুবিধা আসলে সম্ভব হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কারণে।
তো ওরাও সবাই আপনাদেরকে ওই সিএসআর ফান্ড, গ্র্যান্ট ফান্ড, কনসেশনাল লোন দেয়, যেখানে আমাদের খুব সহজে আমরা এটাকে স্কেল আপ করতে পারি। আজকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই যে কর্মকাণ্ড কাজগুলো, তো বাংলাদেশ সরকার আপনাদের কি ধরনের সহযোগিতা করছে বা করছে কিনা, এই প্রসঙ্গে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, আসলে আমি তো আমেরিকায় থাকি, কিন্তু আমি এই সফরে আসছি একটা কারণেই। একটা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ডেলিগেশন আসছিল গত সপ্তাহ। 25টা আমেরিকান কোম্পানি আসছিল, যে 25টা কোম্পানির মধ্যে ড্রিঙ্কওয়েল একটা কোম্পানি ছিল। এবং আমি আমার খুব থ্যাঙ্কস দিই মাননীয় উপদেষ্টা মাহাদি আমিনকে, কারণ উনি এত সুন্দর 3 দিনের একটা প্রোগ্রাম করেছে। আর এটা আসলে শুরু হয়েছিল 11 তারিখ থেকে গত বৃহস্পতিবার 13 তারিখ, যেখানে আমরা প্রত্যেক মন্ত্রীর সাথে দেখা করে, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সবার সাথে দেখা করে আমরা বুঝলাম যে বাংলাদেশ এখন রেডি ফর ইনভেস্টমেন্ট। কারণ গত প্রায় 1.5-2 বছর অনেক ইনস্টেবিলিটি ছিল, অনেক আনসার্টেনটি ছিল, যে এখানে যদি বিনিয়োগ হিসেবে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, এটা আউটকামটা কি হবে। এখানে তো কন্টিনিউটির একটা প্রশ্ন, পলিসির একটা প্রশ্ন। কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে এখন একটা গভর্নমেন্ট আসছে, গত 13 তারিখে, গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছে, যেখানে উনি আমাদের সব ব্যাপারে সব কথা শুনেছে। কারণ আসল কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা যখন সিস্টেমে যাই, মিডল লেভেলে, নিচের লেভেলে অনেক সমস্যা দেখা যায়। তো ওই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু সরকারের সাহায্য লাগে। তো আমরা যেটার জন্য খুবই এক্সাইটেড, সেটা হচ্ছে এই যে নতুন গভর্নমেন্ট আসছে, এরা এতই প্রো বিজনেস যে আমাদেরকে সময় খালি দেয় নাই, ফলো আপেও ওরা আলহামদুলিল্লাহ খুবই খুবই প্রফেশনাল। এবং আমি এই সফরে আসলাম, আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দেখা করলাম, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে দেখা করলাম, খুলনা ওয়াসা এমডি, ঢাকা ওয়াসা এমডি, চট্টগ্রাম ওয়াসা এমডি, সবার সাথে আমরা যখন দেখা করি, সবাই খুবই পজিটিভ। সবাই খুবই চাচ্ছে যেন এই আমাদের ওয়াটার এটিএম প্রজেক্টটা আরও স্কেল আপ হয়, যেন আমরা ইউএস ইনভেস্টমেন্ট দিয়ে আমরা এই প্রজেক্টটাকে আরও বড় করতে পারি। এবং এই জিনিসটা আমি বলবো হাইয়েস্ট লেভেল অফ গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী থেকে অল দ্য ওয়ে টু রুট লেভেলে, এই ওয়াসা সিটি কর্পোরেশনের যারা লিডারশিপ, সবাই খুবই ইগার। এবং আমরাও এখন খুবই কনফিডেন্টলি আগাবো। যে আমি একটা উদাহরণ দিই, এই জানুয়ারি মাসে আমরা আসলে ডাভোস একটা বড় অ্যানুয়াল মিটিং হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, সেখানে আমরা একটা পুরস্কার পাই। ওই পুরস্কার ছিল বাংলাদেশের কাজের কারণে, এটা ছিল সোশ্যাল এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার। তো 2026 সোয়াব ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার পাওয়ার পরে আমরা কি করেছি, দেখেছি যে ডাভোসের মতন একটা বড় গ্যাদারিংয়ে এই হাইলাইট ইনোভেশন যে হচ্ছে, পুরো ওয়ার্ল্ডকে দেখাচ্ছে যে এই বাংলাদেশে এই ইনোভেশন, এটা একটা রোল মডেল। এবং সেই ডাভোসে আমার গ্যাপ ইঙ্ক একটা আমেরিকান রিটেলার আছে, গ্যাপ ব্র্যান্ড। তো ওই গ্যাপের সিইওর সাথে আমার দেখা হয়। এবং এখন আলহামদুলিল্লাহ গ্যাপ কমিউনিটিতে আসছে যে ওদের সিএসআর মাধ্যমে এখন এখানে, যে ওরা তো আসলে গার্মেন্টস কিনে এই ফ্যাক্টরি থেকে এই বাংলাদেশে, ওই ওয়ার্কারদের ভালোর জন্য, যেন ওই ওয়ার্কারের ফ্যামিলিগুলো নিরাপদ পানি পায়, ওদের সাথে এখন আমরা পার্টনারশিপে যাচ্ছি। ওরা ফান্ড দিচ্ছে সিএসআর মাধ্যমে, যেন আমরা আরও এটিএম করতে পারি। আপনি যে কাজ করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে, সে আমেরিকা থেকে এসে, এখানে পলিটিক্যাল কোনো বিষয় কি নিয়ে কি আপনারা কোনো এম্বারেসড অবস্থার মধ্যে পড়েছেন কিনা, একটু বলুন। না, আসলে ব্যাপারটা হচ্ছে, আমার জন্ম আমেরিকাতে, এবং আমি তো গবেষণা করে, ফুলব্রাইট রিসার্চ করে এখানে কাজ করতে আসছি। তখন দেখলাম এখানে একটা সোশ্যাল বিজনেস অপরচুনিটি আসছে। তো এখানে আসলে খালি আমি না, যে কোনো বিদেশি যখন এখানে এসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে চায়, তখন আমরা তো আসলে এই মানে গভর্নমেন্ট ইন জেনারেল বাংলাদেশের কালচার কীভাবে হয়, ওটা তো আমরা জানি না। কারণ আমার ফ্যামিলি তো কেউই কোনোদিন কোনো পলিটিক্স করে নাই, এবং আমার ওরকম কোনো ফ্যামিলিয়ারিটি নাই যে এখানে আপনি ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে ওয়াসা যেগুলো আছে, সিটি কর্পোরেশন যেগুলো আছে, কীভাবে কাজ করতে হয়। তো এখন যেটা আমি খুব খুশি, সেটা হচ্ছে গত সপ্তাহ আপনার মাননীয় উপদেষ্টা মাহাদি আমিনের মাধ্যমে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ডেলিগেশনে যেটা হইলো, সেখানে আমরা প্রত্যেক মন্ত্রীর সাথে, মন্ত্রণালয়ের সাথে যখন কথা, অর্থমন্ত্রীর সাথে দেখা হইলো, বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা হইলো, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে মিটিং হইলো, আমরা বুঝে আসতে পেরেছি যে কিভাবে কাজ করলে এখানে একটা সুন্দরভাবে সিস্টেমে কাজ করা সম্ভব।
কারণ আসলে বিদেশি ইনভেস্টররা যখন এখানে আসে, আমরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হইতে পারি যদি এখানে পজিটিভ এক্সপিরিয়েন্স হয়। ওই পজিটিভ এক্সপিরিয়েন্সের জন্য তো সরকারেরও একটা প্রাধান্য দিতে হবে এই এক্সপিরিয়েন্সটাকে। তো যেটা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, যে এই এক্সপিরিয়েন্সটা যেন সিমলেস স্মুথ হয়, ওই একটা গ্যারান্টি অ্যাসুরেন্স যে আমাদের লাগবে গত সপ্তাহ এবং এই সপ্তাহ, ওই অ্যাসুরেন্সটা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। এবং ওই এক্সপিরিয়েন্সের ওই অ্যাসুরেন্সের কারণে আমরা এখন সাহস করে চাচ্ছি আরও ইনভেস্টমেন্ট নিয়ে আসতে। এখন একটা খুব সুন্দর কথা বলি, সামনের মাসে ইনশাল্লাহ নিউ ইয়র্কে ইউএন জেনারেল অ্যাসেম্বলি হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন। এবং এই বছর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এবং এটা একটা বিশাল অনার যে ইউএন স্টেজে বাংলাদেশ প্রেসিডেন্সি পেয়ে বাংলাদেশের সোশ্যাল ইনোভেশনও ইনশাল্লাহ হাইলাইট হবে। সেখানে আমরা আমাদের এই ড্রিঙ্কওয়েল, এটা যে বাংলাদেশের বিভিন্ন শহরে এটা যে প্রচার হয়েছে, এটা যে এখন আরও একটা গ্লোবাল রোল মডেল হতে পারবে, ওইটা নিয়েও আমাদের কয়েকটা সেশন হবে ইনশাল্লাহ। তো আসলে এই যে গত সপ্তাহে যেই সব মিটিং হইলো এবং সামনের মাসে ইনশাল্লাহ যেসব মিটিং নিউ ইয়র্কে হবে, সব মিলাই দেখলাম যে এখন হচ্ছে খুবই একটা সুন্দর সময় বাংলাদেশের জন্য। কারণ এখন অপরচুনিটি বিশাল। কারণ এখানে দেখবেন যে এই যে নিরাপদ পানির একটা সমস্যা, এটা কিন্তু সমাধান সম্ভব। এবং আমরা বাংলাদেশে ঢাকার এক্সাম্পল দিয়েই দেখাই দিচ্ছি যে কিভাবে এটা একটা সাস্টেইনেবল স্কেলেবল সিস্টেম হতে পারে। আচ্ছা, আপনার পানির বিষয়টা বললেন, হ্যাঁ, যে বাংলাদেশের জন্য বিনিয়োগের জন্য একটা বিশাল ক্ষেত্র। কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার আসার পরে এই মুহূর্তে আপনি কি মনে করেন যে অন্যান্য ক্ষেত্রেও আমাদের বাংলাদেশের বিনিয়োগ আরো বাড়বে বলে কি আপনি মনে করেন? জি, অবশ্যই। আমি বলবো যে 25টা কোম্পানির মধ্যে আমরা তো ওয়াটার সেক্টরকে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু ওইটার বাইরেও এনার্জি সেক্টরে অনেক কোম্পানি আসছিল। এবং এনার্জি ক্রাইসিসের একটা বিশাল সমাধান কিন্তু আমেরিকান কোম্পানি দিতে পারবে। এবং আমি বলবো ওইটাই ছিল আপনার একটা বড় ফোকাস এরিয়া। অবভিয়াসলি এনার্জির বাইরে টেলিকম, আইসিটি, অনেক একটা অপরচুনিটি আছে। মেটা আসছিল, অ্যাপেল আসছিল। তো এখানে আসলে ইউএস বাংলাদেশ বিজনেস পার্টনারশিপ হচ্ছে খুবই একটা রিচ অ্যান্ড খুবই ভ্যাস্ট একটা অপরচুনিটি সেট। এবং যেটা আমরা খুবই খুশি দেখলাম, যে রিসেপশনটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, ওইটার মাধ্যমে আমরা রেডি টু ইনভেস্ট। এবং আশা করি বাংলাদেশিরা ইউএস ইনভেস্টমেন্টের মাধ্যমে অনেক প্রসপেরিটি দেখবে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি তো এই পর্যন্ত এই বয়সে কাজ করে আসছেন, পাবলিক হেলথ নিয়েই বিশেষত কাজ করেছেন। তো আপনার কি নিজের অ্যাচিভমেন্ট কি আছে, মানে কতটুকু জি, কি করতে পেরেছেন, কি পেয়েছেন এই পর্যন্ত, এটা যদি বলেন। না আসলে আমাদের সবচেয়ে বড় পুরস্কার হবে এই যে আমাদের গ্রাহক, এরা যে প্রত্যেক রোজায়, প্রত্যেক ঈদে, প্রত্যেক শীতকালে হোক, এই গরমকালে হোক, ওরা যে আমাদের এটিএম বুথ থেকে যে পানি নিচ্ছে বিশ্বাস করে বছর পর বছর, ইনশাল্লাহ সামনের বছরে 10 বছর হবে, এটাই সবচেয়ে বড় একটা পুরস্কার। এখন ওটার উপলক্ষে আমরা তো এই আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারিজ অ্যাওয়ার্ড ফর কর্পোরেট এক্সেলেন্স পেয়েছিলাম। এবং যেটা আমি আগে বলেছিলাম, ডাভোসে একটা সোশ্যাল এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলাম এই বছর। এবং এই জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ানের সামার ডাভোসে গিয়েছিলেন। এবং ওই সামার ডাভোসে একটা এআই ফর ইম্প্যাক্ট রিপোর্ট একটা রিলিজ হয়েছিল। এবং সেখানে আপনি দেখবেন ওই রিপোর্টের কাভারে আমাদের ড্রিঙ্কওয়েল ঢাকা ওয়াসা ওয়াটার এটিএম প্রজেক্টের ছবি। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আসলে যেহেতু এখানে ইম্প্যাক্টটা স্কোপ বিশাল, এই 3.5 কোটি টাকা মানুষের পপুলেশনের কারণে, ওই ইম্প্যাক্টটা যদি কোনো ইউথ এখানে চ্যানেল করতে পারে, তাহলে কিন্তু আপনার পুরস্কারের শেষ নাই। বাট মোর ইম্পর্টেন্টলি পুরস্কার হচ্ছে ইম্প্যাক্টটা, ওই ইম্প্যাক্টের কারণে আসলে পুরস্কারটা এমনি ইনশাল্লাহ চলে আসে। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটা বিষয়, আপনি ইতিমধ্যেই অনেকগুলো শহর ভিজিট করেছেন, আপনি আপনার কথা থেকে আসলো। তো আপনার 3.5 কোটি আপনাদের টার্গেট মানুষের কাছে যাওয়া, নাকি? তো আরো কি বাড়ানোর পরিকল্পনা আপনাদের আছে? বিভিন্ন ছোট ছোট শহরগুলোতেও যাওয়ার কি ইচ্ছে আপনাদের আছে এই পানির নিরাপদ পানি নিয়ে? জি জি, এবং আমি এখানে একটা কথা বলি, সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশন সুইজারল্যান্ডের
ওরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যেন আমরা ঢাকার বাইরেও এক্সপেনশনে যাই। তো ওইটার মাধ্যমে আমরা এখন বিভিন্ন গ্রামে-গঞ্জে, ফর এক্সাম্পল আমরা খুলনাতে খুব দেখছি, কারণ খুলনাতে আসলে নিরাপদ পানির চাহিদা বিশাল। ওখানে অনেক স্যালিনিটি আছে, লবণ আছে পানিতে। আম তো সিলেটেও আমরা দেখছি, কারণ সিলেটেও এখানে একটা বিশাল একটা চাহিদা। সো আমরা রাজশাহী তো আছেই, আর চট্টগ্রাম দেখছি। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখছি, হাসপাতালে, বাস স্টপে, পাবলিক স্পেসে, যেখানে অনেক মানুষ আসা যাওয়া করে, সেখানে আমরা কিভাবে এক্সপ্যান্ড করতে পারি। তো ওইটা নিয়ে আমরা আগাচ্ছি এবং আলহামদুলিল্লাহ সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাপোর্টের মাধ্যমে আমরা এটা এই বছরে বাস্তবায়ন করব। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন, আপনি তো 2015 সাল থেকে বাংলাদেশে নিরাপদ পানি নিয়ে কাজ করছেন, তো আপনার অলরেডি মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে বাংলাদেশে। অন্য যারা ইনভেস্টর বিভিন্ন ক্ষেত্রে আসতে চায়, তারা আপনার এই মডেলটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এখানে আসলে পরে তারা কি সুযোগ সুবিধা পেতে পারে, অথবা তাদের প্রতিবন্ধকতাও কিছু রয়েছে কিনা, এই বিষয় নিয়ে আপনি একটু বলুন। জি, এখানে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। কারণ আসল কাহিনী হচ্ছে, যারা ইনভেস্ট করতে চাচ্ছে তারা তো প্রথমে জিজ্ঞেস করবে যারা ইনভেস্ট অলরেডি করেছে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন। এবং এখানে আমরা যেটা দেখলাম যে এই যে নতুন সরকার আসলো, এই যে 6 মাস হইল, গত সপ্তাহ প্রত্যেক মিটিংয়ে ওরা বলেছে যে আপনারা হচ্ছেন আমাদের কাস্টমার, এবং আপনাদের যদি ভালো এক্সপিরিয়েন্স হয় আপনারা আমাদের অ্যাম্বাসেডর হবেন। এবং আপনারা, আমি একটা উদাহরণ দিই, আমি কিন্তু আজকে স্টকহোম সুইডেনে যাচ্ছি, এবং সামনের সপ্তাহ হবে স্টকহোম ওয়ার্ল্ড ওয়াটার উইক। সেখানে সারা পৃথিবীর একটা বিশাল ওয়াটার কনফারেন্স হয়, যেখানে আমাদের 2টা সেশন হবে। একটা হবে ইউনিসেফের সাথে ইনোভেশন নিয়ে, আরেকটা হবে অকওয়া ফর অল ডাচ, ওই সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটার উদাহরণ একটু আগে বললাম। ওই দোনো প্যানেলে আমি যেটা বলবো যে এই যে আমরা এই বাংলাদেশ সরকার, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি এবং যে কাজে সাপোর্ট পাচ্ছি, এটার কারণে আমরা বলবো যে বাংলাদেশ ইজ রেডি ফর ইনভেস্টমেন্ট ইন ওয়াটার সেক্টর। তো এই যে আমরা এরকম বিভিন্ন সেশনে, যে এটা ইনশাল্লাহ সামনের মাস নিউ ইয়র্কেও বলা হবে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, এই যে এখন প্রচার হয় যে ড্রিঙ্কওয়েল তো 10 বছর কাজ করে গিয়েছে, তো এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমরা যদি এখন বলতে পারি যে এক্সপিরিয়েন্সটা এখন অনেক পরিবর্তন হয়, ইমপ্রুভমেন্টে হয়ে আমরা বিশাল সাপোর্ট পাচ্ছি, তখন দেখবেন যে এমনিও অন্যরা চলে আসবে। তো ওইটাই আমরা মনে করি, এবং আমি খুব গর্বিত যে এই কারেন্ট গভর্নমেন্টটা এটাকে নোটিস করে, অ্যাপ্রিসিয়েট করে, প্রায়োরিটাইজ করছে। কারণ আসলে সমস্যাটা কি হয়, বিভিন্ন ডেলিগেশন আসে কিন্তু ফলো আপ থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই ডেলিগেশনে দেখলাম যে এই গভর্নমেন্টের সবাই, সচিব থেকে এই উপদেষ্টা থেকে সবাই ফলো আপ করছে, সবাই অ্যাকাউন্টেবল হচ্ছে, সবাই বলছে যে আমরা চাই আপনারা আসুন, এখন কি করা উচিত। কারণ আসলে একটা সপ্তাহে 3 দিনে বিভিন্ন মন্ত্রণালয়ে যে প্রোগ্রাম করা তো খুবই সহজ জিনিস, প্রশ্ন হচ্ছে পরের সপ্তাহ কি হয়। আর আমি যেই এক সপ্তাহ পরে এই যে সপ্তাহ কাটালাম, যে একটা ফলো আপ এনার্জি দেখলাম, এটা দেখেই আমি স্টকহোম নিউ ইয়র্কে বলবো যে we are having a good experience now in Bangladesh. There is continuity, there is stability, so let's get going. আপনি আমেরিকায় জন্ম নিয়েছেন, লেখাপড়া করেছেন, তারপরেও আপনি 2007 সালে, আপনার কথা বেরিয়ে আসছে, আপনি 2007 সালে বাংলাদেশে এসেছেন, এবং সে কোথায় আমেরিকা আর কোথায় উন্নয়নশীল একটি ছোট দেশ বাংলাদেশ, যদিও আপনার মা বাবার জন্ম এখানে চট্টগ্রামে বলেছেন, তো এখানে আপনি চলে এসছেন কি জন্য? নিজের দেশের টানে, দেশের প্রেমে। কিন্তু আমাদের দেশের অনেক তরুণ লেখাপড়ার উদ্দেশ্যে, যারা স্কলার, লেখাপড়ার উদ্দেশ্যে বাইরের বিভিন্ন দেশে, বড় বড় দেশে লেখাপড়ার উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসে না, উচ্চশিক্ষা নিয়ে আর ফিরে আসে না। আমাদের মেধার সংকট তৈরি হচ্ছে। তো তাদের জন্য আপনার কি বলা? আসলে আমি যদি আমেরিকা এবং বাংলাদেশকে কম্পেয়ার করি, আমি দেখি যে বাংলাদেশে বিশাল অপরচুনিটি। এই যে আপনি বললেন সমস্যাগুলো হয়, এগুলো কিন্তু সব অপরচুনিটি। আমেরিকাতে আসলে অনেক কিছু কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো ওখানে যদি আপনি কাজ করতে যান, অনেক বোরিং কাজ, খুবই একটা ডেস্ক জব, মানে ওরকম ডাইনামিক কোনো কাজের স্কোপ ওরকম নাই। কিন্তু এখানে আপনি রুট লেভেল থেকে অনেক কিছু করতে পারবেন।
এই স্কোপটা পৃথিবীর অন্য দেশে আপনি পাবেনই না, কারণ এখানে আপনার মানুষের সংখ্যা অনেক। তো ওই হিসাবে আপনি যখন আজকাল আপনি ডিজিটাল একটা ইকোনমিতে যদি ফেসবুকের ইউজার বেস দেখেন, হোয়াটসঅ্যাপের ইউজার বেস দেখেন, ফাইনালি এই ভলিউমটা, এই 3.5 কোটি আপনার মানুষ যারা ঢাকা শহরে আছে, ওইটা দিয়ে আপনি যে ইনোভেশন নিয়ে আসতে পারবেন ইভেন একাডেমিক রিসার্চে। কারণ আমি দেখেছি জনস হপকিন্স থেকে যখন আমি গবেষণা করে আসছি, দেখছি যে যেখানে আপনার মানুষের সংখ্যা বেশি সেখানে রিসার্চটাও অনেক স্ট্রং হয়, কারণ n ইকুয়াল স্যাম্পল সাইজ, রাইট? তো ওইটা আপনি দেখবেন এখন যেহেতু টেকনোলজির মাধ্যমে একটা লেভেল প্লেয়িং ফিল্ড হয়ে গিয়েছে, যে দ্য কোয়ালিটি অফ রিসার্চ যেটা বাংলাদেশে এখন সম্ভব, ইট ক্যান বি পাবলিশড ইন গ্লোবাল স্ট্যান্ডার্ড লিটারেচার, রাইট? সো ওইটার কারণে এখন আমরা দেখছি যে স্ট্যান্ডার্ডটা যদি আমরা ধরে রাখি, আমরা কিন্তু এখানে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইভেন সোশ্যাল ইনোভেশনটা নিয়ে আসতে পারি। আর ওই স্কোপটা কিন্তু আমেরিকাতে নাই, ওই স্কোপটা ওয়েস্টার্ন ইউরোপে নাই। আর আপনি এখানে যদি সুন্দর করে কিছু একটা করতে পারেন, ইট ক্যান বি আ রোল মডেল ফর দ্য হোল ডেভেলপিং ওয়ার্ল্ড, ইন আফ্রিকা, ইন এশিয়া। সো ওই একটা যে স্কেলেবল একটা পোটেনশিয়াল আছে, ওইটার কারণে আমি বলবো যে সবার এখানে একটু নজর দেওয়া উচিত। তাহলে আপনি কি বলতে চান যে আমাদের মেধা যে পাচার হয়ে যাচ্ছে, সেই মেধা আবার আমাদের দেশে এসেই যাতে ওরা কাজে লাগায় তরুণ প্রজন্ম, সেই বিষয়টাই তো আপনি বলতে চাচ্ছেন? জি জি, ওইটাই। কারণ আসলে আপনি যদি একটা গবেষণা করেন, এক সময় তো এটাকে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। তো ওই বাস্তবায়ন কাজ যদি আপনি বাংলাদেশে করেন, আপনার ইম্প্যাক্ট, পিপল সার্ভড, এটা বিশাল হয়ে যাওয়ার একটা স্কোপ আছে, যেটা অন্য দেশে আসলে সম্ভব না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন, শেষের দিকের প্রশ্ন আপনার কাছ থেকে। আপনার এই যে কাজগুলো করছেন, আপনার আলটিমেট গোলটা কি একটু যদি আমাদেরকে বলেন, কোথায় যেতে চান আপনি? আসলে বাংলাদেশের, আমি তো অনেকবারই বললাম যে একটা হচ্ছে পপুলেশন বিশাল, অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই একটা ভাষায় কথা বলি, বাংলায় যে কথা বলি, এবং আমাদের দেশের নামই তো বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারি আমাদের একটা ইউনিক একটা হেরিটেজ আছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো সেই হিসাবে আমি যেটা দেখলাম, যেটা পসিবল, যেটা যে কোনো অন্য জায়গায় সম্ভব না, সেটা হচ্ছে সেফ ওয়াটার ফর অল। আসলে বাংলাদেশের প্রত্যেক মানুষের যেন নিরাপদ পানিটা থাকে, এটা এখানে সম্ভব। কারণ এখানে আপনার সবাই একই ভাষা কথা বলে। এখানে আপনি একটা স্টেবল গভর্নমেন্ট যদি পান, আপনি কিন্তু খুব দ্রুতভাবে অনেক সুন্দর করে কাজটা করতে পারেন। সেজন্য আমাদের খুবই একটা অডেশিয়াস গোল, সেটা হচ্ছে যেন বাংলাদেশ বিকামস দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ট্রুলি প্রোভাইড সেফ ওয়াটার ফর অল, ফর এভরিবডি। তো এতক্ষণ আমাদের সাথে কথা বলেছেন, সমাজকালের সাথে কথা বলেছেন, এই যে আপনার মূল্যবান সময় আপনি দিয়েছেন আমাদেরকে, সমাজকালকে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ ভালো হোক, আরো সুন্দর হোক, আমাদের এই কামনাই আপনার প্রতি রইল। থ্যাংক ইউ, খুবই খুশি হলাম, খুব সুন্দর সময় কাটালাম আমরা একসাথে।